দর্শক, আজ সকালে আমেরিকার একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরান। আপনারা জানেন যে ঝাঁকে ঝাঁকে আমেরিকা এবং ইসরায়েলের বিমানগুলো ইরানে গিয়ে বোমা বর্ষণ করে এ পর্যন্ত প্রায় 12,000 বোমা নিক্ষেপ করেছে। তো বরাবরের মতো আজকে দিনের বেলাও এই বিমানগুলো বোমা বর্ষণ করার সময় ইরানের একটা রকেট গিয়ে একটা বিমানকে ধ্বংস করে দেয় এবং সেই বিমানের পাইলটরা ঝাঁপিয়ে পড়ে ইরানের কোনো একটা দুর্গম পাহাড়ের ভিতর লুকিয়ে রয়েছে। ইরান তো আপনারা জানেন যে খুবই দুর্গম একটা এলাকা, পাহাড়, গিরিখাদ, সুড়ঙ্গ, জঙ্গল, নদী এসব মিলিয়ে দুর্গম এলাকা কোনো একটা জায়গায় সেই ইরানের পাইলট লাফ দিয়ে পড়ে গিয়েছে। এখন প্রথমে কিন্তু আমেরিকা স্বীকার করতে চায়নি, আমেরিকা বলে না আমাদের কোনো বিমান পড়েনি। কিন্তু যখন ইরান সেই বিমানের ছবি দেখিয়েছে, সেই বিধ্বস্ত বিমানের ছবি দেখিয়েছে, তখন আমেরিকা বলতেছে যে হ্যাঁ, আমাদের একটা F-35 বিমান বিধ্বস্ত হয়েছে এবং আমাদের 2জন পাইলট বিমান থেকে লাফ দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে F-35 বিমানে তো মাত্র একজন পাইলট থাকে, 2জন পাইলট থাকে F-15 বিমানে, তাহলে কেন আমেরিকা মিথ্যা কথা বলতেছে? আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই 2জন পাইলট তাহলে ইরানের কোন গহীনে লুকিয়ে আছে? প্রথমটা উত্তর হচ্ছে যে আমেরিকা অস্বীকার করতেছে যে আমাদের F-15 না, F-35 বিধ্বস্ত হয়েছে। কেন মিথ্যা কথা বলতেছে? কারণ আমেরিকা আসলে তাদের বিমান রপ্তানির বাজার হারাতে চায় না। যেমন দেখেন যে ভারত পাকিস্তান যে 2 দিন বা 3 দিন যুদ্ধ হলো, সেই যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে 5টা বিমান হারিয়েছে। এর ভিতরে 2টা হচ্ছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল বিমান, যেটাকে আসলে যুদ্ধের মাঠে অপ্রতিদ্বন্দ্বী বলা হয়। সেই বিমান যখন বিধ্বস্ত হয়েছে তখন বিশ্ববাজারে রাফালের শেয়ার মার্কেটের দাম হু হু করে কমেছে এবং পাকিস্তান যে বিমান ব্যবহার করেছে চীনের তৈরি JS-10, সেই বিমানগুলোর মূল্য বেড়ে গিয়েছে, শেয়ার বাজার বেড়ে গিয়েছে। তো আমেরিকা তৈরি এই F-15 বিমানকে বলা হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ বিমান। তো সেই বিমান যখন ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল দ্বারা, রকেট দ্বারা বিধ্বস্ত হয়েছে, তখন সেই বিমানের মান সম্মান থাকলো না। এখন সেই বিমানের দাম পড়ে যাবে, শেয়ার মার্কেট পড়ে যাবে, সেই বিমান আর কেউ কিনবে না। এই কারণে আমেরিকা গোপন রেখেছে, বলতেছে যে F-35 বিধ্বস্ত হয়েছে, কিন্তু বিধ্বস্ত হয়েছে F-15, কারণ 2জন পাইলট থাকে শুধু F-15-এ, এবং যেটা আমেরিকার বড় নৈতিক পরাজয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পাইলটরা এখনো কিভাবে আত্মগোপন করে আছে, কেন ইরানি সেনারা পাইলটদের খুঁজে পাচ্ছে না? দেখুন, ইরান অনেক বড় দেশ, ভারতের অর্ধেকের চেয়ে একটু বড় দেশ, এবং পাহাড় পর্বত, দুর্গম এলাকা, এবং খুবই কঠিন সব জায়গায় সার্চ করা। আপনাদের খেয়াল আছে 2024 সালের ডিসেম্বরে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান, এবং মারা যাওয়ার পরে যেই জায়গায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে সেই জায়গায় ইরানি সেনাদের পৌঁছতে 20 ঘন্টা সময় লেগেছিল। কারণ এত বৈরী আবহাওয়া, এত কুয়াশা, মানে 1 হাত দূরে কিছু দেখা যায় না। এরপরে পাহাড় পর্বত জঙ্গল, ওই জায়গায় পৌঁছতে ইরানি সেনাদের 20 ঘন্টা সময় লেগেছিল, এবং 20 ঘন্টা পরে তারা প্রেসিডেন্টের মরদেহ উদ্ধার করে। যদিও বলা হয় যে ইব্রাহিম রাইসির এই হেলিকপ্টার দুর্ঘটনার পিছনে ইসরায়েল দায়ী, হয়তো সত্য, এটা হতেও পারে। তো এই হচ্ছে গিয়ে ইরানের দুর্গম এলাকা, শত শত মাইল বিস্তৃত পাহাড় পর্বত, সুড়ঙ্গ, শৃঙ্খ, ক্লিপস, এবং এই জঙ্গল বেষ্টিত জায়গার কোথায় 2 মার্কিন পাইলট লুকিয়ে আছে সেটা আসলে বের করা বড়ই মুশকিল। তো এই ঘটনার পরে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে একটি হেলিকপ্টার গিয়েছে এই 2 পাইলটকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসতে। কিন্তু সেই হেলিকপ্টারটাকেও ইরান ভূপাতিত করেছে তাদের ওই নিজস্ব ঘরোয়া প্রযুক্তিতে উৎপাদিত রকেট মেরে। তো সেই হেলিকপ্টারের যে পাইলট ছিল সেই সব পাইলটও ঝাঁপ দিয়েছে। ঠিক সংখ্যা কত জানি না, অনেকে মনে করেন যে 3-4 জন হতে পারে। তারাও ঝাঁপ দিয়ে, তারাও কোনো পাহাড়ের কোনো সুড়ঙ্গে তারা লুকিয়ে আছে। তাহলে এই 4-5 থেকে 6 জন পাইলট তারা আছে এই ইরানের গহীন জঙ্গলে, এবং এই কয়জন মার্কিন পাইলট যারা আত্মগোপন করে আছে পাহাড়ে, তাদেরকে খুঁজতে রাতভর ধরে অভিযান চালাচ্ছে ইরানি সেনারা, কিন্তু এখন পর্যন্ত পাচ্ছে না। কিন্তু যদি পেয়ে যায় তাহলে কিন্তু যুদ্ধের ইতিহাস নতুন করে লিখতে হবে, কারণ তখন ইরানি সেনারা এই 5 জন বা 6 জন বা 7 জন মার্কিন সেনাদেরকে জিম্মি করে আমেরিকার কাছে নতুন প্রস্তাব দিবে যে দেখো, তোমাদের এই কজন সেনা কিন্তু আমাদের কাছে জিম্মি আছে, সুতরাং আমরা যা বলবো তোমাদের শুনতে হবে, আর না হলে আমরা এই সেনাদেরকে মেরে ফেলবো। এভাবে ইরান জিম্মি করতে পারে বলেই অনেকে মনে করে। এখন এই পাহাড়ে পর্বত জঙ্গলে ইরানি সেনারা রাতভর ধরে অভিযান চালাচ্ছে যাতে
এই কয়জন মার্কিন পাইলটদেরকে আটক করতে পারে। বাট শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত কোনো মার্কিন পাইলট আটক হয়নি। তারা এখন পর্যন্ত আত্মগোপনে আছে বলেই ধরে নেওয়া হয়। গতকালই না ট্রাম্প বলেছিল তার ভাষণে, গতকালই না প্রতিদিনই বলে, যে ইরানের আর্মি নাই, নেভি নাই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই, ইরানের কিচ্ছু নাই, সব ধ্বংস করে দিয়েছে। তাহলে এই যে একটা অত্যাধুনিক F-15 বিমান, একটা হেলিকপ্টার, এগুলো ইরান বিধ্বস্ত করলো কিভাবে? ইরানের না সব শেষ হয়ে গিয়েছে? এখন দেখবেন এই যুদ্ধের পরে বিভিন্ন দেশ আর মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে আমেরিকার কাছ থেকে এই ধরনের উন্নত প্রযুক্তির বিমান কিনবে না, বরং অনেক সস্তায় ইরানের কাছ থেকে এইসব মিসাইল কিনবে। কারণ বিশ্ব জেনে গিয়েছে যে আমেরিকার এইসব অত্যাধুনিক প্রযুক্তির বিমানও এই সামান্য ঘরোয়া রকেটেই ভূপাতিত হয়। আমি আমিনুল ইসলামের বিভিন্ন লেখা দেখি ফেসবুকে, এবং তার লেখা আমার এই ভিডিও বানাতে অনেক সাহায্য করে। তিনি এস্তোনিয়ার একজন শিক্ষক, বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি ফেসবুকে লিখেছেন যে গতকালের পর থেকে ইসরায়েলে একের পর এক ইরানি মিসাইল আঘাত হেনেই চলেছে। ইসরায়েলের হারেস পত্রিকা বলেছে যে ইসরায়েলের ইতিহাসে এমন দিন আর কখনোই দেখা যায়নি। এরপরেই পত্রিকাটি আরো বলেছে যে ইসরায়েলের 1 ইঞ্চি জায়গাও এখন আর নিরাপদ নয়। তুরস্কের টেলিভিশন টিআরটি আজ একটি ভিডিও প্রকাশ করেছে, এবং সেখানে ইসরায়েলের এক শিক্ষক ও তার পরিবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক তখনই মিসাইলের সাইরেন বেজে ওঠে। পাশেই ছিল ইসরায়েলের শিক্ষামন্ত্রীর বাসা। এই শিক্ষক এবং তার পরিবার ওই বাসার গেইটে গিয়ে বারবার ধাক্কা দিয়ে বলতেছে, মিসাইলের সাইরেন বাজতেছে, একটু দরজাটা খুলুন। কিন্তু ইসরায়েলের শিক্ষামন্ত্রী দরজা খোলেনি। যিনি ভিডিও করেছেন তিনি আকাশ দিয়ে উড়ে যাওয়া ইরানি মিসাইলের দৃশ্য দেখিয়ে বলেছেন যে এটাই হচ্ছে এখন আমাদের জীবন। আমাদের মন্ত্রী নিজে নিরাপদে থেকে আমাদেরকে ইরানের মিসাইলের মাঝে ফেলে রেখেছে। এদিকে আজ আরব আমিরাত এবং কুয়েতের একাধিক জায়গায় ইরানের মিসাইল এবং ড্রোন আঘাত এনেছে। কুয়েতে থাকা একাধিক বাংলাদেশি এই তথ্য আমিনুল ইসলামকে জানিয়েছেন। আর সকাল থেকেই একাধিকবার মোবাইল অ্যালার্ট এবং সাইরেন বেজেই চলেছে বলতেছেন কুয়েতের প্রবাসীরা। এবং কুয়েতের একটি পানি শোধনাগার আজ ধ্বংস করে দিয়েছে ইরানের মিসাইল। গতকাল ইরানের সবচাইতে পুরনো হাসপাতাল এবং সবচাইতে লম্বা ব্রিজ ধ্বংস করে দেওয়ার পর ইরান এভাবেই আমেরিকা এবং ইসরায়েলকে জবাব দিয়েছে আজ মিসাইল ছুড়ে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আজ বলেছেন, আমেরিকার ধারণাও নাই যে আমাদের হাতে ঠিক কি পরিমাণ মিসাইল আছে। আমরা এখনো আমাদের নতুন কোন প্রযুক্তি ব্যবহারই করা শুরু করিনি। এদিকে ট্রাম্প আজকে বলেছেন যে আমরা এখনো ইরানে ভালো করে শুরুই করিনি। মানে ইরানও বলতেছে শুরু করে নাই, ট্রাম্পও বলতেছে শুরু করি নাই। ট্রাম্প বলতেছে যে ইরানকে আমরা প্রস্তর যুগে রেখেই তবে ফিরবো। প্রস্তর যুগ বলতে আর কি আদিম যুগ বুঝায়। এবং গতকাল মাঝরাতে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের ব্রিজ বোমা মেরে উড়িয়ে দেওয়ার ভিডিও শেয়ার করে লিখেছেন যে এভাবেই আমরা ইরানকে ধ্বংস করব। চিন্তা করা যায় যে পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশের একজন প্রেসিডেন্ট একটা বেসামরিক স্থাপনা ধ্বংস করে দেওয়ার ভিডিও নিজের ওয়ালে শেয়ার করেছেন। এইটা যে নিশ্চিতভাবে যুদ্ধাপরাধ, যে কোনো মানুষ যার সামান্য জ্ঞান আছে সে কিন্তু বুঝবে। আজকে না হোক কাল বা একটা সময় তো আসলে ট্রাম্পকে তার ক্ষমতা ছেড়ে চলে যেতেই হবে, তখন জবাবদিহিতা করতে হবে। গতকালকে ট্রাম্প তার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছেন। ওয়াশিংটনে অবস্থিত মিডল ইস্ট ইনস্টিটিউটের গবেষক রস হ্যারিসন আজ বলেছেন যে ট্রাম্প তার অ্যাটর্নিকে বরখাস্ত করেছেন, কারণ অ্যাটর্নি তাকে সতর্ক করে দিয়েছিলেন যে এভাবে বেসামরিক স্থাপনায় আঘাত করার ভিডিও যদি আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তাহলে প্রমাণ থেকে যাবে এবং আইনের দৃষ্টিতে এটি মানবতা বিরোধী অপরাধ। এই কারণেই ট্রাম্প অ্যাটর্নি জেনারেলকে সরিয়ে দিয়েছেন। এদিকে আবার ট্রাম্প প্রতিদিন এসে বলতেছে ইরান শেষ হয়ে গেছে, কিন্তু ইরান প্রতিদিনই ইসরায়েল এবং আরব দেশগুলোতে মিসাইল ছুড়েই যাচ্ছে। আজ তো আমেরিকান যুদ্ধ বিমান বিধ্বস্ত করলো, হেলিকপ্টার বিধ্বস্ত করলো। আজকে ট্রাম্প আমেরিকার সেনাবাহিনীর প্রধানকেও বরখাস্ত করলেন। বরখাস্ত করে বলেছেন যে সে অবসরে গিয়েছে, একটি স্বাভাবিক প্রক্রিয়া। অথচ এই সেনাবাহিনীর প্রধানের আরো 1 বছর চাকরি ছিল। গতকালই সিএনএন একটি সংবাদ প্রকাশ হয়েছিল, সেখানে বলা হয়েছে যে আমেরিকার সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা মনে করতেছে যে ইরানের মিসাইল লঞ্চ করার ক্ষমতা গত 35 দিনে মোটেই কমাতে পারেনি আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকান সামরিক বিশেষজ্ঞ ম্যাকগ্রো রাস্কে স্কাই টেলিভিশনকে বলেছেন যে সিএনএনও ওই সংবাদ প্রচার করার পরে আসলে
সেনাপ্রধান চাকরি হারিয়েছেন। কর্নেল ম্যাকগ্রো আরো বলেছেন যে ট্রাম্প সত্য কথা শুনতে পছন্দ করেন না, সমালোচনাও নিতে পারেন না। আপনাদের জানিয়ে রাখি যে ম্যাকগ্রোর আগের মেয়াদে ট্রাম্পের অধীনে কাজ করেছেন। এই যখন অবস্থা, তখন আজ নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট করে লিখেছে যে আরব দেশগুলো জাতিসংঘে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা প্রস্তাব পেশ করেছিল, যেটা নিরাপত্তা পরিষদে ওঠার কথা ছিল। কিন্তু চীন, রাশিয়া এবং ফ্রান্স এই প্রস্তাব প্রথমে বাতিল করে দিয়েছে। আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাইতেছে, আর ফ্রান্সের মতো আমেরিকার মিত্র দেশও এতে ভেটো দিয়েছে। অর্থাৎ ফ্রান্স পরিষ্কারভাবেই আমেরিকার বলয় থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছে, এবং এর প্রমাণও আজকে আমরা পেলাম। আল জাজিরা কিছুক্ষণ আগে রিপোর্ট করেছে যে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোন ইউরোপীয় জাহাজ আজ হরমুজ প্রণালী পার হতে পেরেছে। তাহলে কোন ইউরোপীয় জাহাজ? এটা হচ্ছে ফ্রান্সের একটি জাহাজ, এবং বলা হচ্ছে যে এই পারাপারের জন্য ফ্রান্স ইরানকে চাইনিজ কারেন্সি দিয়েই টোল পরিশোধ করে, চাইনিজ মুদ্রা ইউয়ানে। অর্থাৎ আমেরিকা যে পেট্রো ডলার দিয়ে দেশগুলোকে এত বছর জিম্মি করে রেখেছিল, সেটাও এখন আমেরিকার হাত থেকে ফসকে যাচ্ছে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক রস গ্রেসাসকে বিবিসিকে বলেছেন যে এই যুদ্ধ যখনই শেষ হোক, আমেরিকা অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিকভাবে অন্য দেশের উপর আর প্রভাব বিস্তার করতে পারবে না। আজকে চীনের ইংরেজি টেলিভিশন সিজিটিএনএ তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইরান এরপর কি করতে পারে। তিনি বলেছেন যে ইরান তখনই থামবে যখন সে নিশ্চিত হবে যে আমেরিকা এই অঞ্চলে আর থাকতে পারবে না। এরপর তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যুদ্ধের প্রভাব কেমন হতে পারে। তিনি 1 মিনিটও দেরি না করে বলেছেন যে আমেরিকার প্রভাব পৃথিবীব্যাপী কমার যে লক্ষণ দেখা যাচ্ছিল, সেটা খুব ধীর গতিতে এগোচ্ছিল। এই যুদ্ধ শুরু করে এক অর্থে ভালোই হয়েছে। যুদ্ধের পর আমেরিকার প্রভাব আর থাকবে না, ইরান পুরো পৃথিবীর জন্য লড়তেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচিকে আরো জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কেন এভাবে প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, তোমার কি মৃত্যুর ভয় নাই? তিনি হেসে বলেছেন যে আমরা দেশের জন্য লড়ছি, মৃত্যুকে আমরা ভয় পাই না, বরং দেশের জন্য মৃত্যুকে বরণ করে নেওয়াটাকেই আমরা গর্বের বলে মনে করি। যেখানে ইসরায়েলের মন্ত্রী নিজে বাঁচার জন্য সাইরেন শুনে বাংকারে ঢুকে বসে থাকেন, তার নাগরিকরা সাহায্য চাইলে গেট খোলেন না, দুয়ার খোলেন না, সেখানে ইরানের মন্ত্রীরা তাদের নাগরিকদের সাথে মৃত্যু ভয় উপেক্ষা করে প্রকাশ্য দিবালোকে হেঁটে বেড়াচ্ছে। এটাই প্রমাণ করে কারা পৃথিবীর সবচাইতে পুরানো সভ্যতার দেশ, আর কারা বাস করতেছে প্রস্তর যুগে। কাজেই এই যে ট্রাম্প বলতেছে যে আমরা ইরানকে প্রস্তর যুগে নিয়ে যাব, প্রস্তর যুগে তো মানুষ গুহাতে বাস করত। এখন তো ইরানের মিসাইলের সাইরেন শুনলে ইসরায়েলিরা সেই গুহার ভিতরে ঢুকে যায়, আর ইরানিরা রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, মৃত্যু ভয় জেনেও তারা একটু দমে না। তাহলে দর্শক, আপনাদের কাছে প্রশ্ন যে আসলেই প্রস্তর যুগে এখন বাস করতেছে কে, ইসরায়েলিরা নাকি ইরানিরা? আর যে ইরানের সরকার ব্যবস্থা পরিবর্তন করবে, সেই ইরানের সরকার এখনো টিকে আছে, এবং ইরানের জনগণ কিন্তু বাংকারে গিয়ে লুকায় না। ইসরায়েলের জনগণ যেমন একটু সাইরেন শুনলে সব গিয়ে বাংকারে লুকায়, ইরানের লাখ লাখ জনগণ রাস্তায়, লাখ লাখ। এবং যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাচি, তিনিও রাস্তায়। জনগণ জিজ্ঞেস করে যে এই যে ইসরায়েল আপনাকে মারার জন্য হন্য হয়ে খুঁজছে, এবং আপনার সিনিয়র অনেকেই মারা গিয়েছেন, খামেনি সহ প্রায় 20-25 জন, তারপর আপনি আজকে রাস্তায় এই জনগণের সঙ্গে, আপনার ভয় লাগে না? আরাচি বলতেছেন কিসের ভয়, আল্লাহ তো উপরে আছে, যেদিন কপালে মৃত্যু লেখা সেদিন মৃত্যু হবেই, কিন্তু এই জনগণের সঙ্গে আসি, এটাই তো আমাদের ইরানের বড় বিজয়। তো আছে, রাস্তায় আছে, আর ইসরায়েলিরা তারা বাংকারে লুকাচ্ছে। এখন এই যে এত ক্ষতির পরেও, এত বোমা বর্ষণের পরেও, এত মানুষজন মরার পরেও, তারপরেও তার রাস্তায় আছে। আরেকটি বিষয় বলতে ভুলে যায়, কিন্তু লেবাননেও কিন্তু প্রচুর হামলা হচ্ছে। লেবাননে প্রায় 2000 মানুষ মারা গিয়েছে ইসরায়েলের হামলায়, এবং লেবাননের লাখ লাখ মানুষ তারা পালিয়ে বেড়াচ্ছে এই বোমা হামলা থেকে বাঁচার জন্য। তো এখন এই আমেরিকা যা শুরু করেছে মধ্যপ্রাচ্যে, তা অত্যন্ত ভয়াবহ। এখন আমি আসলে জানি না যে ট্রাম্প কি করে। এটা বুঝতে পারি বিভিন্ন সামরিক এক্সপার্টদের কথায় এবং বিভিন্ন ভূরাজনৈতিক বিশ্লেষকদের কথায়, যে আসলে ট্রাম্পের সামনে উপায় 3টা। একটা হচ্ছে যে নিজেকে নিজে বিজয়ী ঘোষণা করে যুদ্ধ শেষ করে চলে আসা, যদিও মানে এটা পরাজয়ের লক্ষণই হবে, যে যেহেতু আর যুদ্ধ করতে পারতেছি না,
কাজে নিজেকে নিজে বিজয় ঘোষণা করি, যুদ্ধ ছেড়ে চলে আসি আরো 2 সপ্তাহ পরে। এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর দ্বিতীয় হচ্ছে যে না, আমি ওখানে স্থলবাহিনী পাঠাবো, অলরেডি স্থলবাহিনী পাঠিয়েছে, আমি বলেছি অনেকগুলো খাল দখল করার জন্য, ইরানের যে খাল দ্বীপ দখল করার জন্য সেখানে প্রায় 40-50 হাজারটা সেনার একটা ব্যবস্থা আছে, মেরিন সেনা, ডেল্টা ফোর্স, তারপরে ব্যাটালিয়ান কমান্ড, প্যারাট্রুপার, অনেক কিছু পাঠিয়েছে এই 11ই মার্চ থেকে 23শে মার্চ পর্যন্ত, আরো পাঠাচ্ছে দ্বীপ দখল করে তারপরে চেষ্টা করা যে ইরান অর্থনীতি দুর্বল করে ফেলা। কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইরান পাল্টা হামলা চালাবে এবং সেখানে বহু হতাহত হবে এবং এই দুর্গম পাহাড়ি এলাকা, এইসব এত বড় দেশে কিন্তু এত বড় জনসংখ্যার সামনে আমেরিকার জেতার সম্ভাবনা কম। এবং এতে যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হবে, পৃথিবীর অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং হরমুজ প্রণালী ওই বন্ধই থাকবে। আর তৃতীয় উপায় হচ্ছে পারমাণবিক হামলা চালানো, যে একটা বোমা ফালাবো একসঙ্গে শেষ। বাট সেই পারমাণবিক বোমা হামলা চালালে ইরান তো ধ্বংস হবেই, আশেপাশের সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে, সেটা কিন্তু শুভ হবে না। এবং ইরানের কাছেও তো পারমাণবিক বোমা থাকতে পারে না। এখন ইরান যদি প্রতিশোধ নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যে একটা পারমাণবিক বোমা ছাড়ে, সেই বোমায় সৌদি আরব, কাতার, কুয়েত সহ ইসরায়েল ধ্বংস হয়ে যাবে এবং সমস্ত বিশ্বে এর ক্ষতিকর প্রভাব পড়বে, এই তেজস্ক্রিয়তা ছড়িয়ে যাবে। সুতরাং এটাও হয়তো ট্রাম্প করবে না বলে আমার বিশ্বাস। তবে আমি মনে করি যে প্রথম যে অপশনটা, যে যখন ট্রাম্প দেখবে যে যুদ্ধে আর জয়ী হওয়া সম্ভব না, তখন হয়তোবা নিজেকে নিজে বিজয়ী ঘোষণা করেই হয়তোবা যুদ্ধ বন্ধ করে দিবে। এই যুদ্ধের পর ইউরোপকে এবং মধ্যপ্রাচ্যকে ভাবতে হবে যে আমেরিকা আর আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না। আমেরিকার সমস্ত বিশ্বে যেই 700-800 ঘাঁটি আছে, এটা আসলে আমেরিকা আর চালাতে পারতেছে না। অন্য প্রেসিডেন্টরা তো লাজ লজ্জার ভয়ে চুপ থাকে, ট্রাম্প বলতেছে যে না, নিরাপত্তা আমরা একাই দেব না, তোমাদেরকেও পয়সা খরচ করতে হবে, ইউরোপ, মধ্যপ্রাচ্য, তোমাদেরকেও পয়সা খরচ করতে হবে। এখন যদি আমাদের পয়সা খরচ করে নিরাপত্তা কিনতে হয়, আমরা তোমাকে গুরু মানবো কেন, তাই না? তো এই যুদ্ধের পরে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যকে ভাবতে হবে যে আসলে এই আমেরিকা আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না, বরঞ্চ আমেরিকা আমাদের ক্ষতির কারণ হবে। যে আমেরিকা শুধু ইসরায়েলের কথায় একটা বার পর্যন্ত ইউরোপের মিত্র, মধ্যপ্রাচ্যের মিত্রকে একটা জিজ্ঞাসা করা পর্যন্ত মনে করলো না যে তোমরা কি মনে করো, হঠাৎ করে আক্রমণ করে বসলো কোনো কারণ ছাড়াই। তুলসী গাবার্ড, গোয়েন্দা প্রধান, ভারতীয় বংশোদ্ভূত, তিনি 2 সপ্তাহ আগে বলেছেন যে ইরান আমাদের জন্য হুমকি নয় এবং ইরানে কোনো পারমাণবিক কর্মসূচি আছে বলে আমার জানা নেই। কাজে শুধু শুধু আক্রমণ করা, শুধু ইসরায়েলের কথায়, এটা কেউ মেনে নিতে পারতেছে না এবং এই কারণেই এই যুদ্ধের পরে সমস্ত বিশ্বের উপর মার্কিন প্রভাব অনেকাংশেই কমে যাবে এবং মার্কিন সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদ পতন ঘটবে এবং মধ্যপ্রাচ্য এবং ইউরোপগুলো তারা নিজেরাই আমেরিকা ছাড়াই জোট করে নিজেরাই নিজেদের নিরাপত্তার ব্যাপারে নিজেরাই ভাববে। কারণ যেই ট্রাম্প বলতেছে গ্রিনল্যান্ড দখল করবো, যে গ্রিনল্যান্ড কিন্তু ডেনমার্কের আন্ডারে এবং এটা আমেরিকার বন্ধু রাষ্ট্র, যে ট্রাম্প এই কথা বলতে পারে, কিউবা, কলম্বিয়া, মানে কথায় কথায় বলে ওই দেশ দখল করব, এই দেশ দখল করব, ওদেরকে বোম মেরে শেষ করে দেব, ওদেরকে আদিম যুগে ফিরিয়ে দেব, এবং জাতিসংঘ আছে বলে তো মনে হয় না, জাতিসংঘের মহাসচিব এই কথা নিন্দা পর্যন্ত করার সাহসটা পর্যন্ত পায় না। এখন ট্রাম্প তার কল্পনা জগতে বাস করতেছেন, তিনি বলতেছেন আলোচনা চলছে, ইরান আমার হাতে পায়ে ধরতেছে, আমিও বলছি ঠিক আছে 1 সপ্তাহ 10 দিন এরকম করে করে বাড়াচ্ছি, কিন্তু এটি আসলে কল্পনার জগতে বাস করতেছেন। ইরান বারে বারে বলতেছে যে আমরা কোনো আলোচনা করতেছি না। আচ্ছা, যদি আলোচনা চলি তাহলে কেন আমেরিকা, ইসরায়েল প্রতিদিন ইরানে গিয়ে অনবরত বোমা বর্ষণ করতেছে, ইরানও অনবরত ক্ষেপণাস্ত্র মারতেছে এবং ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের আপনি দেখবেন যে মানে ওই বিভিন্ন পানির যে প্লান্ট, ওগুলো বাস্ট হয়ে আপনার ওই মানে শহরে পানিতে, মানে শহর ভাসতেছে এবং বড় বড় বিল্ডিং গুলো ধসে পড়তেছে। মধ্যপ্রাচ্যের বড় বড় তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্রগুলোতে ইরান হামলা চালাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, শান্তি আলোচনার মাঝে কি কখনো এমন যুদ্ধ চলে না? তো তার মানে হচ্ছে কোনো শান্তি আলোচনা আসলে হচ্ছে না এবং প্রকান্তরে আসলে ক্ষুব্ধ, বিধ্বস্ত, আক্রান্ত, ধ্বংসপ্রাপ্ত ইরান, তারা কোনো শান্তি আলোচনা মেনে নিবে না। এবং ট্রাম্প বারে বারে বলতেছে যুদ্ধ আর 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ। এর কারণ হচ্ছে ট্রাম্প আসলে বাজার নিয়ন্ত্রণ রাখতে চায়, তেলের দামটা কমিয়ে রাখতে চায়, শেয়ার বাজারের ধস থেকে পৃথিবীকে ঠেকাতে চায়। কিন্তু আসলে ট্রাম্প যুদ্ধ চালিয়ে যাবে, কারণ এছাড়া তার উপায় নাই। তার ইগোতে হিট করেছে যে কি ইরান এত বড়, আমরা পরাজয় বরণ করবো, প্রশ্নই আসে না। কিন্তু পৃথিবীর অবস্থা ক্রমে ক্রমে খারাপের দিকে যাচ্ছে। ইরানও জবাবে একদম একসঙ্গে 100 মিসাইল মারছে ইসরায়েলে এবং ইসরায়েলের বিভিন্ন বড় বড় ভবন ধসে পড়েছে, ইসরায়েলের বিভিন্ন পানির পাইপ টাইপ ফেটে রাস্তাঘাট সব আপনার সেই বন্যায় সয়লাভ। এবং বরাবরের মতো ইসরায়েল তাদের ক্ষতির যে চিত্রগুলো, এগুলো প্রকাশ করতেছে না। এবং অনেক মিলিটারি এক্সপার্ট বলতেছেন যে ইরান হয়তো ঠিকই এক সময় ঘুরে দাঁড়াবে
কারণ ইরান জাতীয় ঐক্যবদ্ধ। কিন্তু ইসরায়েলের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আমেরিকার সাহায্য ছাড়া তারা 40 বছরেও পুষিয়ে নিতে পারবে না। এবং আমেরিকা জানে, ইসরায়েল জানে যে ইরানকে একমাত্র পারমাণবিক বোমা ছাড়া কিছুতেই ধ্বংস করা সম্ভব না। এবং একটা পারমাণবিক বোমা ব্যবহার করে পুরো ইরানকে ধ্বংস করে দিয়ে কয়েক কোটি মানুষকে মেরে এটা কি ট্রাম্প করবে? পৃথিবীর ইতিহাসে আরেকটি ঘৃণ্য অধ্যায় লেখা থাকবে সেই হিরোশিমা নাগাসাকির মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথমবার এবং একমাত্রবার কিন্তু এই পারমাণবিক বোমা আমেরিকাই ব্যবহার করেছিল। সেই আমেরিকা কি আবার ইরানের উপর পারমাণবিক বোমা ব্যবহার করবে? এবং এছাড়া কিন্তু ট্রাম্পের কাছে আর কোনো উপায় নাই। ট্রাম্পের কাছে দুইটা উপায়, একটা হচ্ছে পারমাণবিক বোমা ব্যবহার করে পুরো ইরানকে ধ্বংস করে দেওয়া, আর একটা হচ্ছে পরাজয় মেনে সেখান থেকে চলে আসা। দুটোই কিন্তু এত সহজ না, বরঞ্চ পরাজয় মেনে চলে আসাটা অনেক সহজ, যদিও এটা ট্রাম্পের ইগোর সঙ্গে বাধে। তিনি হয়তো স্থলবাহিনী পাঠাবেনও, যদিও লজ্জাজনক অভিজ্ঞতা আছে তাদের আফগানিস্তানে, ভিয়েতনামে। তারপরেও ট্রাম্প শুধু ইগোর কারণে এবং তার এই যুদ্ধবাজ যে প্রতিরক্ষা মন্ত্রী পিটার হ্যাকসেট, এদের কারণেই হয়তোবা তিনি স্থলবাহিনী পাঠাতে বাধ্য হবেন। বাট ইরান বলতেছে যে স্থলবাহিনী আসলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। ওদিকে ইসরায়েল আমেরিকা চরমভাবে বোমা বর্ষণ করতেছে। ইরানের একটা উঁচু ব্রিজ, পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজ ইরানে, সেই ব্রিজটা ধ্বংস করে দিয়েছে, হসপিটাল ধ্বংস করে দিয়েছে, স্কুল ধ্বংস করে দিয়েছে। এখন আমেরিকা এবং ইসরায়েল সমস্ত বেসামরিক স্থাপনাগুলো টাকা টানতেছে। আগে তো ছিল সামরিক স্থাপনা, ক্যান্টনমেন্ট, পুলিশ, তারপরে সরকারি অফিস আদালত, সংসদ। এখন সব বেসরকারি স্থাপনা টানতেছে, স্কুল, হসপিটাল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্রিজ, কালভার্ট। তো মার্কিন সামরিক বিশেষজ্ঞ জন ম্যাকগ্রোর বলেছেন যে ইরানে এভাবে বেসামরিক স্থাপনা ধ্বংস করে দিয়ে যদি আমেরিকা ইরানকে ধ্বংস করতে পারে, তাহলে আমার সারা জীবনের যুদ্ধ করার অভিজ্ঞতা মিথ্যা হয়ে যাবে। এটা কোনোদিনও সম্ভব নয়। এই যে হরমুজ প্রণালী খোলা রাখা, এটা আমেরিকা বলতেছে ইউরোপকে, তোমরা আসো, এটা খোলা রাখো। কেন রে ভাই, তুমি পারো না কেন? তুমি বারে বারে বলো ইরান শেষ হয়ে গেছে, ইরানের কিছু নাই, ধ্বংস হয়ে গেছে। মানে সে তো বলে বলে তার প্রতিরক্ষা মন্ত্রী পিটার হ্যাকসেট দুইজনে মিলে বলে, এবং দুজনই চরম যুদ্ধবাজ, যে ইরানের কিছু নাই, ইরান শেষ হয়ে গেছে, ইরান আর টিকবে না। তাহলে এই হরমুজ প্রণালী খুলতে পারো না কেন? ট্রাম্প নিজের ফাঁদে নিজেই আটকা পড়ে গিয়েছেন। এখন যে যুদ্ধ তিনি ইসরায়েলের কথায় শুরু করেছেন, সেই যুদ্ধ থেকে তিনি বের হতে পারতেছেন না। তিনি উভয় সংকটে পড়েছেন। তিনি যুদ্ধ করতেও পারতেছেন না, তিনি বের হতেও পারতেছেন না। এর একমাত্র কাটা হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী তিনি কিছুতেই খুলতে পারতেছেন না। এখন তিনি বলতেছেন এই হরমুজ প্রণালী খোলা দরকার আমাদের নাই। এই হরমুজ প্রণালী যারা তেল নেয় তারা খুলবে। আমি তো তেল নেই না এখান দিয়ে, কিন্তু সমস্ত বিশ্বের তেলের দাম যে হু হু করে বাড়তেছে, বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে কিন্তু তেল শেষ হওয়ার পথে, এটার প্রভাব কিন্তু আমেরিকাতেও পড়তেছে। আমেরিকাতেও কিন্তু তেলের দাম অনেক বেশি। এখন গতকালকে ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইয়াভিড কুপার, তিনি 40টা দেশের পররাষ্ট্রমন্ত্রী বা সরকারের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন যে কিভাবে আসলে এই হরমুজ খোলা রাখা যায়। এবং এখানে তারা বলেছেন, বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকো বলেছেন যে এই হরমুজ প্রণালী কখনোই সামরিক কায়দায় চালু করা সম্ভব না, এটা কূটনৈতিক কায়দায় সমাধান করতে হবে। এখন হরমুজ তো আগে খোলাই ছিল, ইরান তো কিচ্ছু বলতো না, এখান দিয়ে প্রতিদিন জাহাজ আসতো যেত। এখন ইরান বলতেছে যে আমরা টোল আদায় করবো, এবং মানে কিভাবে টোল আদায় করবে, কিভাবে কাগজপত্র চেক করবে, কিভাবে মানে টাকাটা কিভাবে নিবে টোলের, এই সবকিছু কিন্তু প্ল্যান অলরেডি ইরানের করা শেষ। টাকাটা নিবে চায়না মুদ্রায়, ইওয়ানে নিবে, এবং জাহাজের কাগজপত্র চেক, ইন্স্যুরেন্স চেক, কোন দেশের জাহাজ কি, এভাবে প্রত্যেকটা জাহাজ থেকে হরমুজ পার হলেই টোল নেওয়া হবে, যেমনটা সুয়েজ খাল পার হলে ইজিপ্ট টোল নেয়। তাহলে বুঝেন, যেই প্রণালী দিয়ে প্রায় ডেইলি 2 থেকে 300-র মতো জাহাজ ফ্রি চলাচল করত, সেই হরমুজ প্রণালী দিয়ে এখন ইরান টোল নিবে, এবং যেখানে আমেরিকার কিচ্ছু করার নেই। কাজী ট্রাম্প এখন নিজের খাঁচায় নিজে বন্দী। উনি আগাতেও পারতেছেন না, পিছাতেও পারতেছেন না। আরেকটা কথা বলি ভুলে যাওয়ার আগে, মনে করেন যে ইরানের সৈন্য আছে 7 লাখ, আরো রিজার্ভ আছে 3 লাখ, মোট 10 লাখ। এখন আমেরিকার পক্ষে আসলে এত বেশি পরিমাণে সৈন্য পাঠানো সম্ভব না। এখন ইরাক যুদ্ধে ইরাক যুদ্ধে হয়েছে কি, মানে কোয়ালিশন জোট পাঠিয়েছে। কোয়ালিশন জোট বলতে কি, যেমন আমেরিকা সৈন্য দিয়েছে, ইংল্যান্ড সৈন্য দিয়েছে, আশেপাশে ইউরোপের অন্যান্য দেশগুলিও কিছু কিছু করে সৈন্য দিয়েছে। এভাবে মনে করেন যে 5-7 লাখ সৈন্য ম্যানেজ হয়েছে। কিন্তু এখানে কিন্তু আমেরিকা কেউ নাই, এবং ইসরায়েল বলতেছে যে আমরা
স্থল অভিযানে আমাদের সেনাবাহিনী পাঠাবো না, কারণ ইসরায়েল সেনাবাহিনী অত্যন্ত ভীরু কাপুরুষ এবং তারা সম্মুখ সমরে ভয় পায়। সম্মুখ সমরে আপনার মরার ভয় থাকে, এবং ইরানের মতো দুর্গম জায়গায় তাদের জনসংখ্যা মাত্র 80 লাখ। এখন তারা চিন্তা করে যে এই সম্মুখ সমরে গিয়ে যদি আমরা আমরা মরে যাই, এটা তারা মানবে না, তারা পাঠাবে না। তারা ওই যে তাদের ওই ইসরায়েলের যে বিমান, শক্তিশালী বিমান আক্রমণ এবং গোয়েন্দা তৎপরতা, টেকনোলজি, এগুলো দিয়ে তারা চায় ইয়ে করতে। কিন্তু সম্মুখ সমরে শেষ পর্যন্ত মার্কিন সৈন্যরা যাবে। মার্কিন সৈন্যরা সাহসী, কোনো সন্দেহ নেই, তারা যুদ্ধ করতেছে, যাবে। কিন্তু যে ইসরায়েলের জন্য এই যুদ্ধ, সেই ইসরায়েল তাদের সেনাদেরকে সম্মুখ সমরে পাঠাবে না, সেটা একটু চমকপ্রদ খবর বটে আমার কাছে। এখন এই ইরানি 7 লাখ থেকে 10 লাখ সেনা এবং আরো ইরানের ইয়াং পোলাপান প্রতিদিন নাম লেখাচ্ছে, তারাও রিজার্ভ ফোর্স যোগ দিতে চায়, তারাও অস্ত্র পরিচালনা শিখতে চায়। এখন তাদেরকে এই 50, 60, 70 হাজার সৈন্য দিয়ে খার্ক দ্বীপ দখল করে, খার্ক দ্বীপ হচ্ছে ইরানের 90% তেল এখান দিয়ে রপ্তানি হয়। ভালো কথা, ট্রাম্প মনে করতেছে যে এই খার্ক দ্বীপ দখল করলে ইরানের অর্থনীতি ভেঙে যাবে। ঠিক আছে, হয়তোবা ভেঙে যাবে, কিন্তু আপনি এই খার্ক দখল করে রাখতে পারবেন কয়দিন, তাই না? এই 30-40 হাজার সৈন্য এই 7 লাখ সৈন্যের বিপরীতে, এবং আপনি ওদের ওখানে গিয়ে দ্বীপ দখল করবেন, দখলে রাখবেন, এখানে কিন্তু প্রচুর হতাহত হবে। এবং অলরেডি ইরানের স্পিকার বলেছে যে পরিস্থিতি বড় ভয়াবহ হবে এবং এমন অবস্থা হবে যে আসলে সোশ্যাল মিডিয়াতে এগুলো বলাও ঠিক না। তিনি বলেছেন যে আর কেউ ফিরে যেতে পারবে না। ওদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ বলেছেন যে ইরানে বোমা মেরে তোমাদেরকে ঐক্যবদ্ধ করেছো। আগে আমরা ছিলাম বিভক্ত, এখন আমরা ঐক্যবদ্ধ, এবং আমাদের 70 লক্ষ লোক আরো তোমাদের অপেক্ষায় আছে, তোমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তুত। তোমরা বোমা মেরে আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছো। এখন হারে হারে ট্রাম্প বুঝতে পারতেছেন যে ইরান একটি অসম যুদ্ধ লড়তেছে। ইরান জানে যে আমেরিকা ইসরায়েলের সঙ্গে আমরা সরাসরি জীবনেও পারবো না। কাজে ইরান এমন একটি ব্যয়বহুল এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে গত 20 বছর ধরে, যেটার ভার বহন করা আমেরিকা ইসরায়েলের পক্ষে সম্ভব না। এবং এই কারণে এখন ট্রাম্প ক্রমে ক্রমে বন্ধু শূন্য হয়ে পড়েছে। ট্রাম্পের ইউরোপিয়ান বন্ধুরা ট্রাম্পের সঙ্গে নাই, ট্রাম্পের আরব বন্ধুরা ট্রাম্পের সঙ্গে নাই। গালফ কান্ট্রিগুলো বলতেছে, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, তারা বলতেছে যে এই মার্কিন ঘাঁটি আমরা করেছি আমাদের সুরক্ষার জন্য। সেই জায়গায় এই মার্কিন ঘাঁটিগুলো হয়ে গিয়েছে আমাদের বিপদের কারণ। শুধু এই মার্কিন ঘাঁটিগুলোর কারণে ইরান থেকে অনবরত ক্ষেপণাস্ত্র আসতেছে আমাদেরকে আক্রমণ করার জন্য। সুতরাং আমরা এই মার্কিন ঘাঁটি চাই না। যদিও মার্কিন সমর্থিত মিডিয়া বলতেছে যে আরব আমিরাত যুদ্ধে যোগ দিবে, সৌদি আরব যোগ দিবে, ইসরায়েলের পক্ষে, আমেরিকার পক্ষে, কিন্তু বাস্তবে আসলে তা না। আরব কান্ট্রিগুলো আমেরিকার সঙ্গে যোগ দিবে না, বরং তারা এই মার্কিন ঘাঁটিগুলো তাদের দেশ থেকে সরিয়ে ফেলার চিন্তা ভাবনা করতেছে। ওদিকে ইউরোপ বলতেছে যে এটা তো আমাদের যুদ্ধ না। এখন ট্রাম্প কথায় বলেন নেটো ভেঙে ফেলবো, নেটো ভেঙে ফেলবো। নেটো হচ্ছে আপনার ওই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সামরিক জোট, যে ওই যে ইউরোপ এবং আমেরিকা সহ যে কোনো একটা দেশ আক্রান্ত হলেই অন্য সব দেশ আক্রান্ত হয়েছে বলে ভেবে নেওয়া হবে এবং একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে। তো এখন ট্রাম্প কথা বলে নেটো ভেঙে ফেলবো, নেটো আমাদেরকে হেল্প করতেছে না। তখন এই ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ভদ্রমহিলা বলতেছেন যে হরমুজ প্রণালী খোলার জন্য নেটো গঠিত হয় নাই। ইরান মিসাইল ছোড়ে, সেই মিসাইল গুলো মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে আঘাত হানতেছে। আগে কিন্তু অতটা আঘাত হানতো না, আগে ওই আয়রন ডোম বা ইন্টারসেপ্টর ছুড়ে ধ্বংস করে দিত। যদিও এটা ব্যয়বহুল, বাট তারপরে ইসরায়েল আমেরিকা করতো। এখন এটা কমে গিয়েছে, কারণ ওইরকম আয়রন ডোম, ইন্টারসেপ্টর আর ইসরায়েলের কাছে নাই। আমেরিকা কোনো কিছু না বইলা ইউক্রেন থেকে সকল আয়রন ডোম, ইন্টারসেপ্টর খুলে নিয়ে গেছে ওই ইসরায়েলে বসানোর জন্য। তারপর কোরিয়ার গুলো খুলে নিয়ে গেছে। পোল্যান্ডে বলছে যে তোমরা আমাদেরকে ক্ষেপণাস্ত্র বিক্রি করো, পোল্যান্ড বলছে না, বিক্রি করবো না। তারপরে ফ্রান্সের বলছে তোমরা আমাদেরকে জাহাজ দিয়া, অস্ত্র দিয়া সহায়তা করো। ফ্রান্সের প্রেসিডেন্ট বলছে যে না, আমি করবো না। তো হরমুজ প্রণালী বন্ধের মধ্যেই এই বাবাল মানদেব আরেকটা যে প্রণালী আছে, সেদিক দিয়েও ইয়ামেনির হুতিরা হামলা চালাবে। ওদিকে আবার চেচেন যোদ্ধা, যাদের নেতৃত্বে আছে রমজান কাদিরভ, অনেক শক্তিশালী, তাদেরকে রাশিয়া পাঠাবে এই ইরানকে সহায়তা করার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প, তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে সবসময় বলতেন যে যুদ্ধ অনেক ব্যয়বহুল, এই যুদ্ধ করতে করতে মার্কিন প্রেসিডেন্টরা আমেরিকার অনেক ক্ষতি করেছেন। আমি প্রেসিডেন্ট হলে কোনো যুদ্ধ তো করবোই না, বরং যুদ্ধ থামাবো এবং আমি আমেরিকার অর্থনীতি উন্নয়ন করব। ভালো কথা, সেই ট্রাম্পই দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে তিনি এমন এক যুদ্ধে জড়িয়ে পড়লেন যে যুদ্ধ থেকে আসলে তার আর কোনো মুক্তি নাই। এবং খুব নিকট ভবিষ্যতে কোনো মার্কিন প্রেসিডেন্ট এইরকম ঝামেলায় পড়েনি যে ঝামেলায় তিনি পড়েছেন।
এবং এই কারণেই তিনি অনবরত উল্টাপাল্টা কথা বলতেছেন। তার এক কথার সঙ্গে আরেক কথার কোনো মিল নেই। যুদ্ধ চলা অবস্থায় সেনাবাহিনীর প্রধানকে বরখাস্ত করা, এটা কিন্তু ভালো লক্ষণ না। তারপরে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করা। তো আমি আবার ক্লিয়ার করি যে আমেরিকার কাছে জয় মানেই হচ্ছে ইরানের সরকার উৎখাত করা, পছন্দের সরকার বসিয়ে তেল গ্যাসগুলোর দখল নেওয়া। আর ইরানের জয় হচ্ছে কিচ্ছু করার দরকার নাই, শুধু টিকে থাকা। এটা ইরান খুব ভালোভাবেই করতে পারতেছে।